হ্যালো স্টুডেন্ট। সো চলো আজকে আমরা এসএসসি জেইর আবার 4 নম্বর ক্লাস করব, ঠিক আছে? চলো। সো তোমাদের আগের ক্লাসগুলো কার কেমন লাগছে বা কারো যদি কোথাও প্রবলেম থাকে, এনি অবজেকশন তোমরা নিচে আমাকে কমেন্ট করতে পারো। ওকে, সো চলো আমরা আজকে স্টার্ট করছি 132 35 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো স্ক্রিনে। কি বলেছে কোশ্চেনটা? বলেছে যে টাইম বের করতে বলেছে। ওকে, ভালো করে পড়ে নাও। বলে ডিটারমাইন দ্য টাইম পিরিয়ড of a sinusoidal wave when the frequency of the wave is 60 hertz। তার মানে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তাহলে টাইম পিরিয়ড আমরা কি জানি? t equals to 1/f, টাইম পিরিয়ড 1/f হয়। ওকে, সো 1/f মানে এটা 60, তাহলে এটাকে যদি আমি 1/60 করি, 1/60 তার মানে কি হবে? আমি যদি 60 দিয়ে 1 কে ভাগ করতে চাই, কিচ্ছু না, উপরে একটা 100 গুণ করো, নিচে একটা 100, ঠিক আছে? এভাবে করো। আমাদেরকে ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, বিকজ অফ এখানে কিন্তু ক্যালকুলেটর দেবে না, বারবার বলছি। চলো, তাহলে নিচে 100 এখানে। ওকে, তাহলে এটা আমি 6 দিয়ে কাটলে এটা 0 কেটে গেল, তাহলে এটা কাটলে আমার এখানে কত থাকছে? 10/6। তাহলে 10/6 মানে 1.667, ওকে, ডিভাইডেড বাই 100। ভালো করে বোঝো, এটা 1.667। 6 দিয়ে একবার 10 কে কাটলে, 6 দিয়ে 10 কে কাটছি, তাহলে কত হবে? 6 কে 6 1 পয়েন্ট, এখানে থাকলো কত? 4, তাহলে 40, 6 6 36, 36 আবার থাকলো হাতে 4, তারপরে আবার 40 হলো, আবার 6, তাহলে আমি এটা একবার 6 7 লিখে দিলাম, ঠিক আছে? আই থিঙ্ক বুঝেছো তোমরা। তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে ক্যালকুলেশন করব। এটা আমার কিসে আসলো? সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে যেটা হবে দিস ইজ সেকেন্ড। এবার তোমার কাছে মিলি সেকেন্ডে চেয়েছে, তোমার কাছে আনসারটা কি থেকে কি সেকেন্ডে চেয়েছে? মিলি সেকেন্ড। তাহলে কি করবে? 1 into 667 into 1000/100। তাহলে মিলি সেকেন্ড করার জন্য 1000 ইন্টু করে দিলাম, তাহলে 100 দিয়ে করলে এটা কি হবে? দুটো শূন্য কেটে গেল, তাহলে 10 থাকলো, এটাকে 10 দিয়ে গুণ করলে দশমিক একবার এগিয়ে আসবে, তাহলে 16.67 মিলি সেকেন্ড। দেখো, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি কিন্তু ক্যালকুলেশনটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনগুলো তোমরা কি করে করবে। আই থিঙ্ক চলো এরপরে নেক্সট কোশ্চেন 133 কি করতে বলেছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি অফ এ এসি সিগন্যাল। তাহলে এসি সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি আছে তার ইউনিট কি? সেটা তো সবাই জানে, কি হবে? হার্জ হবে, তাই না? এখানে হার্জ, সেকেন্ড, অনেক কিছু দেওয়া আছে। দেখো, ফ্রিকোয়েন্সির ইউনিট, ফ্রিকোয়েন্সির সি নম্বর হবে, ফ্রিকোয়েন্সির ইউনিট অলওয়েজ হার্জ হয়। HZ দিয়ে আমরা লিখি, ফ্রিকোয়েন্সির ইউনিট আমরা কি দিয়ে লিখি? HZ, হার্জ। ওকে, চলো এরপর দেখবো 33 দেখলাম, 34 চলো। 34 কি হবে? বলছে which one of the following is correct relation between the peak value and RMS value of the current for a sine wave। তাহলে কি বলেছে? কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছে যে which one of the following is correct relation between the peak value and RMS value। তাহলে আমরা একটা কোশ্চেন করার আগে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। দেখো, এটা আমি বলেছি আইটি। তাহলে পিক ভ্যালু আর আরএমএস ভ্যালু। সো একটা সাইন ওয়েভের পিক ভ্যালু মানে কোনটা? এটা যে পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু পাই, দিস ইজ আ ভিএম। সেম ভাবে এখানে আমরা কি পাই? মাইনাস ভিএম। বোঝা গেল? দিস ইজ আ ভিএম, দিস ইজ আ মাইনাস ভিএম। ওকে, এবার দেখো দুদিকেই পিক ভ্যালু পেয়েছি। এবার এই ভ্যালুটাকে যদি আমরা আরএমএস এ কনভার্ট করতে চাই, এই ওয়েভ ফর্মের যে ভ্যালুটা, সো আমরা আরএমএস ভ্যালুতে কি করে লিখি? VRMS ইকুয়ালস টু পিক ভ্যালু বাই √2, পিক ভ্যালু বাই √2। ভালো করে মাথায় রাখবে, এই যে রিলেশনটা তুমি লিখেছো, এটা ভ্যালিড অনলি ফর সাইন ওয়েভ। এটা ভ্যালিড অনলি ফর সাইন ওয়েভ। যদি অন্য কোনো ওয়েভ থাকতো তাহলে কি হতো? দেখো, আরএমএস ভ্যালু বের করার পুরো নিয়মটা আমি এখানে শেখাচ্ছি না, জাস্ট
বলছি আমরা কি করে করি, VRMS আমরা লিখবো এইভাবে 1 by time period 0 to time period, okay, f of t dt f of t dt। এই এবার এটা হচ্ছে আমাদের এভারেজ ভ্যালুর ফর্মুলা, এটাকে আমি আরএমএস করব, মানে রুট মিন স্কয়ার করব। দিস ইজ এর স্কয়ার করলাম। এবার এই যে ইন্টিগ্রেশন করেছি দিস ইজ আ মিন, আর এবার এটা যদি আমি পুরোটা রুট করে দিই তাহলে এটা স্কয়ার, ঠিক আছে, রুট মিন স্কয়ার। এবার দেখো এই যে রুট করে দিলাম, সরি এটা আমি রুট করে দিলাম, তাহলে কি হলো, রুট ইন্টিগ্রেশনকে মিন আর এটা স্কয়ার। এবার কি হবে, এই যে এফ অফ টি ভ্যালুটা, এফ অফ টিটা কি হবে আমাদের ফাংশন অফ টি, যে ওই যে সাপ্লাইটা থাকবে ভিএম সাইন ওমেগা টি, ফাংশনটা কত ভিএম সাইন ওমেগা টি সাপ্লাই ভোল্টেজ। এই টিটা কত, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে আমি 0 থেকে 2 পাই পর্যন্ত একটা সাইকেল হচ্ছে, একটা সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগে দিস ইজ আ টাইম পিরিয়ড, মানে টি ইকুয়ালস টু 2 পাই। এবার এটা ইন্টিগ্রেশন করলে তোমরা ওয়েভফর্ম অনুযায়ী এই ভ্যালুটাই পাবে, দেখবে ভিএম বাই রুট 2 পেয়ে যাচ্ছে। ওকে, এটা ক্যালকুলেশন করবে। দেখো এখানে আমি পুরো ক্যালকুলেশন আমার পক্ষে করা পসিবল নয়, তাহলে ক্লাসগুলো অনেক লেন্দি হবে। সো দিস ইজ আ মেন ওয়ে আরএমএস ভ্যালু বের করার, যে কোনো ওয়েভফর্মে, তুমি যে কোনো ওয়েভফর্মের এই ফর্মুলা থেকেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে। ওকে, চলো তাহলে আমাদের কি দেখলাম আমরা রিলেশনটা, তাহলে আরএমএস ভ্যালু ইকুয়ালস টু পিক ভ্যালু বাই রুট 2। এই পিক ভ্যালুকে এভাবে লেখা যায় ভিএম বাই রুট 2। তাহলে চলো এবার আমরা অপশন দেখবো 34 নম্বর, এখানে আই দিয়ে করেছে ওরা, তাহলে কি হবে আমাদের, আই হবে এটা আই আরএমএস হবে, আই আরএমএস ইকুয়ালস টু আইএন বাই রুট 2। ওকে, তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে 1 বাই রুট 2 ইন্টু আইএন 1 বাই রুট 2। এবার 1 বাই রুট 2 ভ্যালু হচ্ছে 1.41। দেখো এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এখানে কিছু করার নেই, কয়েকটা ভ্যালু একটু মুখস্থ রাখবে। রুট 2, যেমন রুট 2 ভ্যালু হচ্ছে 1.41, রুট 3 ভ্যালু হচ্ছে কত 1.73, ঠিক আছে 1.73। রুট 5 কত, রুট 4 কত 2, রুট 5 কত 2.32, ওকে সরি 2.23। সো এই তিনটে আমি মুখস্থ রেখেছি, তোমরাও পারলে এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে, কারণ এই এক্সামে কিন্তু ক্যালকুলেটর দেবে না, ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে। তাহলে এটাকে তুমি যখন কাটবে, কি করে কাটবে, এটাকে তুমি কি করে কাটবে, দেখো দশমিক যদি তুলে দাও, দশমিক তুলে দিলে এখানে আরো 100 গুণ হবে, তাহলে উপরে কি থাকলো 100, নিচে থাকলো 141। তবুও তুমি এটাকে কাটতে পারছো না, কি করে কাটবে, এখানে আরেকটা জিরো দরকার, এখানে আরেকটা জিরো, তার মানে এখানে যদি আরেকটা জিরো নাও, এখানে যদি তুমি আরেকটা জিরো নিতে চাও, তাহলে কি করে কাটবে, এগুলোকে কাটবে কি করে, তাহলে দেখো এইভাবে কাটো। হ্যাঁ, এখানে একটা 10 গুণ করো, এখানে একটা 10 গুণ করো, তাহলে কি হচ্ছে, উপরে 1000 বাই 141, নিচে 10টা আছে, এটা রেখে দাও, এটাকে কিছু ধরার দরকার নেই। এবার 141 দিয়ে 1000কে কাটো, দেখো 141 দিয়ে 1000কে কাটবো, কি করে কাটবো, কোন ম্যাথামেটিক্স যেরকম আমরা করি, ফাস্ট হতে হবে, কিচ্ছু করার নেই। সো এটার ভ্যালুটা 1 বাই রুট 2 ভ্যালুটা আমি জানি, 1 বাই রুট 2 ভ্যালুটা হচ্ছে 0.707, আমি জানি জন্য এটা আমি একবারেই লিখে দিতে পারবো 0.707। বাট তোমাকে কি করতে হতো, এই 41 দিয়ে 1000কে কেটে এই ভ্যালুটাকে আনতে হতো, ঠিক আছে। তবে আমরা কি করব, আনসার দেখে কিন্তু এই আনসারগুলো চারটে অপশনের মধ্যে নিয়ার অ্যাবাউট বুঝতে পারবে। যেমন এখানে যেমন যে অপশনগুলো আছে, অপশনগুলো কি কি আছে, 0.06, 0. তারপরে 1.41, 0.8, 0.7। তাহলে 8 দেখো 1 সামথিং এটা হওয়া পসিবল নয়, 1.01 বা কিছু এটা হওয়া পসিবল নয়। তারপরে 0.06 ওটাও পসিবল নয়। সো পসিবিলিটি কি আছে, 0.8 আর 0.7। সো একবার 7 দিয়ে এটাকে গুণ করে দেখবে, একবার 8 দিয়ে গুণ করে দেখবে, ঠিক আছে। যেটা 1000-এর থেকে কম হচ্ছে তার মানে সেটাই আনসার। তুমি ধরো
1 141 আছে, 7 দিয়ে গুণ করছো, 7 কে 7, 4 7 28 8 হাতে 2, 7 কে 7 8 9 987, তার মানে অবভিয়াসলি 8 দিয়ে করলে 1000 পেরিয়ে যাবে। তার মানে এটাকে যদি আমি কাটি, এটা আমার 7 পয়েন্ট, এবার পয়েন্ট দিয়ে আসবে বা 10 দিয়ে ভাগ করলে এই পয়েন্টটা আগে চলে আসবে। তার মানে 0.7 দিয়ে যে আনসারটা হবে সেটাই হবে, 0.7 দিয়ে একটাই আনসার এখানে আসে। কি বললাম বুঝলে? আমরা আনসার দেখে অ্যাপ্রোচ করার চেষ্টা করব যদি মনে না থাকে। ম্যাথামেটিক্স কিন্তু খুব ভালো হতে হবে, ক্লিয়ার? চলো একটা কোশ্চেনকে দেখো, একটা কোশ্চেন, এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, বাট এই কোশ্চেনটা যদি তোমাদের ভ্যালুগুলো মনে না থাকে, 1/√2 ভ্যালু কি, তারপরে তোমার অনলি √2 ভ্যালু কত, অনলি √3 ভ্যালু কত, তাহলে কিন্তু প্রবলেম, তাই তো? চলো এবার দেখবো আমরা নেক্সট কোশ্চেন 135। 135, ওকে, তাহলে কত হবে? 135 আমাদের কি হবে? ডিটারমাইন দ্য এভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ when the peak value of the voltage is 120 ভোল্টেজ। ভালো করে বোঝো ব্যাপারটা। বলছে ডিটারমাইন দ্য এভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ when the peak value, যখন পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ ইজ 120 ভোল্ট। তাহলে ডিটারমাইন দ্য এভারেজ ভ্যালু of alternating voltage when the peak value on the voltage is 120 volt। তাহলে তোমাকে একটা সাইন ওয়েভ দেয়া আছে, সাইন ওয়েভ দেয়া আছে, এর পিক ভ্যালু দেয়া আছে Vm 120 ভোল্ট। একটা অল্টারনেটিং ভোল্টেজের পিক ভ্যালু যদি দেয়া থাকে তাহলে এর এভারেজ ভ্যালু হবে V এভারেজ 2Vm/π, 2Vm/π। এই ধরনের কার্ভে এভারেজ ভ্যালু 0 হয়, এই ধরনের কার্ভের এভারেজ ভ্যালু কি হয়? 0 হয়। তাহলে স্যার এটার এভারেজ ভ্যালু কোথা থেকে আসলো? দেখো, এই যদি আমাদের একটা কার্ভ হয়, এটার যদি আমরা এভারেজ করি তাহলে আমরা কি পাবো? 2Vm/π। বোঝা গেল? সো দিস ইজ অলসো অল্টারনেটিং। কিন্তু এখানে কি হচ্ছে, এটার এভারেজ, দুজনের এভারেজ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো যদি বলে পিওর সাইন ওয়েভ তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে এভারেজ ভ্যালু। যদি শুধু বলে, এখানে কি বলেছে? এভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ, এটা তো অল্টারনেট হচ্ছে, তার মানে কি এটা সময় সাপেক্ষে চেঞ্জ হচ্ছে তো নাকি? তার মানে এটা হবে Vm/π। ওকে, সো এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট। দিস ইজ দা ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? 2 × Vm মানে 120 ডিভাইডেড বাই π মানে 3.14। আবার এখানে তোমরা গিয়ে কোথায় আটকে হবে? এখানে গিয়ে তোমরা কিন্তু আটকে যাবে ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা কিন্তু মাস্ট, খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? বারবার বলছি তোমাদের, এটা এখান থেকে উঠে গেলে এখানে কত হবে? আরো 100 হবে। তাহলে উপরে আমার কত থাকছে? এটা উপরে আমার কত থাকছে? 2 আছে, এটা করলে 120 আরো 00, নিচে 314। তাহলে এটাকে আমরা কাটবো কি করে? দেখো, 3 দিয়ে করলে 3 × 4 = 12, মানে 1200কে করা যেত, কিন্তু 4 হবে না। এই নিচের 314কে যদি আমি উপরে এটা দিয়ে কাটতে চাই, তাহলে আমি এটা যদি 300 থাকতো তাহলে কত হতো? 4 দিয়ে করলে এটা কেটে যেত, 3 × 4 = 12, মানে এই 1200 কেটে যেত। বাট এখানে 314 আছে, তাহলে আমি কি 3 × 4 = 12, 4 দিয়ে করছি, 3 × 4 = 12, মানে আমি কত দিয়ে করবো? তাহলে আমার আসবে কত? এখানে 1200, 3 × 14 = 42, মানে 314কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 1242 আসবে। তাহলে সরি, 28 × 2 = 56, 56, 1256 আসবে। তাহলে 1256 এখানে তো বেশি আছে, এখানে কম আছে, আমি একটা জিরোকে কনসিডার করব না, আমি 1200কে নিয়ে কনসিডার করছি। তাহলে আমার কি হবে? এটা আমার কি হবে? এটা নিশ্চয়ই 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে কাটলে এবার আনসারে চলে যাও,
এবার আনসারে চলে যাও। সেভাবে এটা দেখে তোমাদের বলা একটু ডিফিকাল্ট, তাহলে উপরেরটাও আমরা গুণ করে দিচ্ছি, 12 ইন্টু 24 করে দিই, নিচে 3 এটা। ওকে, এবার আই থিঙ্ক তোমরা বলতে পারবে, তাহলে চলো কত হবে দেখি। 314 আছে নিচে, তাহলে 3 দিয়ে আমরা কি করব, এটাকে ধরে নিব পুরোপুরি একটা সংখ্যা। তাহলে 3 8 24, তার মানে 3 8 24 মানে 2408, তার মানে 2400 বেশি হবে, 14 আছে এখানে, তার মানে এখানে সামনে একটা 7 হবে মাস্ট। এবার সামনে একটা 7 হবে, এরকম কত আনসার আছে, প্রথম আনসারটাই, তার মানে আনসার 1 ইজ কারেক্ট, তোমরা মিলিয়ে নাও। আমি কিন্তু এটা ক্যালকুলেশন করলাম না, জাস্ট আমি এখান থেকে দেখে আনসার দেখে বলে দিলাম যে এটার আনসার কত হবে, 1 হবে, কারণ আমার সামনে একটা 7 আসছেই। 314 ইন্টু 7 করো কত হয়, 314 ইন্টু 7 করো কত হয়, 3 7 21, 3 7 21 প্লাস 14 মানে তোমার কত হচ্ছে 56, আর হচ্ছে 3 14 42, 56 57 58, আর হচ্ছে 5 আর 4 9 98, তার মানে 2198। তাহলে দেখো এটার সাথে আরো 314 যোগ করলে 2400 থেকে অনেক বেশি হয়। সো আই থিঙ্ক আমি বুঝতে পারছি না তোমরা আমার ম্যাথামেটিক্সটা বুঝতে পারছো কিনা। সো এইটুক দেখে নাও যে 314কে 7 থেকে বেশি কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 2400 থেকে বেশি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এটা 7 হবে সামনে। তো সামনে 7 একমাত্র 1 নম্বর অপশনেই আছে। 1 নম্বর অপশনটা কত আমি লিখে দিচ্ছি, দেখো 76.44। ওরাও জানে যে তোমাদের পক্ষে এই ক্যালকুলেশনগুলো ওখানে করতে গেলে অনেক সময় দরকার। তাহলে আমি কি করে করব, এগুলো যখন আমি নিজে প্র্যাকটিস করবো আমি অনেক ফাস্ট করবো, কারণ প্র্যাকটিস, আমি তোমাদের বোঝাচ্ছি তাই স্লো করছি। সো কি করে ক্যালকুলেশনটা করবো আমি কিন্তু সেটাও তোমাদের বলে দিলাম। ওকে, তাহলে একটা পিওর সাইন ওয়েভের এভারেজ ভ্যালু কি হবে, সবসময় 0 হয়, এটা যাতে মাথায় থাকে। ওকে, তাহলে চলো দেখছি আমরা 136 হোয়াট উইল বি দ্য ক্যাপাসিটেন্সি, এটাকে মিলি ফ্যারাডে বের করতে বলেছে। ওকে, ক্যাপাসিটেন্সি বের করতে বলেছে of a circuit when the circuit is supplied with 50 Hz frequency and the capacitive reactance মানে XC, this is a capacitive reactance of the circuit is 40 ohm। তার মানে তোমাকে কি বের করতে বলেছে, সি বের করতে বলেছে। এই সি ক্যাপাসিটরের ভ্যালুটা কত হবে, মিলি ফ্যারাড। তাহলে XC দেয়া আছে, আমরা কি জানি XC ইকুয়ালস টু 1/2 পাই FC। ওকে, এই সিটা বের করব। তাহলে এই সিটা আমরা কি করে বের করব, এই সিটা এখানে নিয়ে চলে গেলে 1/2 ইন্টু 3.14 ইন্টু ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে দেখো তো, 50 হার্টজ ফ্রিকোয়েন্সি দেয়া আছে, 50 হার্টজ ইন্টু, তাহলে কত হবে এটা XC আই থিঙ্ক 40 দেয়া আছে। ওকে, সো এটার যে ভ্যালুটা হবে ওটাই কি হবে, ক্যাপাসিটরের ভ্যালু। এটার যে ভ্যালুটা হবে ওটাই কি হবে, ক্যাপাসিটরের ভ্যালু। এবার এই ভ্যালুটাকে কি করে ক্যালকুলেশন করবে, বলো। দেখো এই ভ্যালুটাকে ক্যালকুলেশন করার জন্য কি করব আমরা, 50 দুগুণে এখানে 100 লিখলাম। ওকে, 100 ইন্টু 40 ইন্টু 3.14। ওকে, তাহলে এই 3.14 এখান থেকে যদি এখানে এই 100 কেটে গেল, তাহলে নিচে কত থাকলো, 1/40 ইন্টু 314, 1/40 ইন্টু 314। এবার দেখো উপরে 1 আছে, নিচে এই দুটোকে আমি গুণ করছি, কত হবে 314 ইন্টু 40, মানে 4 দিয়ে করো, 3 4 1200, আর এটা 1256। তোমরা করো দেখতে পাবে আমি কি করে গুণগুলো করি জানো। দেখো আমার গুণ করার ট্রিক্স দেখো, 314 ইন্টু 4 করছি আমি, তাই তো, আমি একবারে করব। প্রথমে 300 দিয়ে গুণ করব, 300 দিয়ে 4কে গুণ করলে কত হয়, 1200।
এবার 14 দিয়ে 4 কে গুণ করলে কত হবে? 4 14 56, যোগ করে দাও 56, তাহলে কত হবে? 1256। মানে আমি আলটিমেট কি করে গুণটা করছি বুঝতে পারছো তো? আমি কিন্তু এভাবে করছি না, দেখো 4 4 16 6 হাতে 1, 4 অক্ষে 4 আর 1 5, 3 4 12, এটাই আসছে। তাহলে আমি কি করি? প্রথমে রাউন্ড ফিগার দিয়ে গুণ করে বাকি যে ফিগারটা ওটাকে এক্সট্রা গুণ করে যোগ করে দিই, ব্যাস। তাহলে একবারে ঝটপট হয়ে যায় 1256, 1/1256। এবার এটাকে যদি আমি গুণ করতে চাই তাহলে প্রথমে 0 দশমিক নিলাম, দশমিকের জন্য একটা শূন্য, এবার আমি শূন্য বাড়াবো, যাবে আরো বাড়বে, আরো বাড়বে, এইবার এটাকে গুণ করা যাবে। তার মানে 0.000, 0.000, ওকে, তবে কিন্তু আমরা গিয়ে এটাকে গুণটা করতে পারবো, ওকে, তবে গিয়ে আমরা এই গুণটা করতে পারবো। এবার এটাকে কাটো, এটাকে কাটো, কত আছে? 10,000 দিয়ে তুমি 1200কে কাটছো, তার মানে 1256কে তুমি 10,000 দিয়ে কাটছো। তার মানে ভালো করে দেখো যে আমি যদি 1000 দিয়ে 10,000কে কাটি তাহলে কত? 10 দিয়ে কাটা যাবে, 10 দিয়ে কাটা যাবে। 250 আছে মানে কত দিয়ে কাটা যাবে? আরো 250, তার মানে 8 দিয়ে কাটা যাবে। এটা অবভিয়াসলি তাহলে কত হবে? 7 দিয়ে এটাকে করে দেখো, তাহলে দেখো কত হচ্ছে, দেখো এটাকে গুণ করছি আমি, 6 7 42, সরি 6 7 42 হাতে 4, 7 7 5 7 35, 35 আর 4 39, 9 হাতে 3, ওকে, 7 দুগুণে 14, 15 16 17, 1 7 7 8, দেখো 8792। তাহলে আরেকবার করছি, 6 7 42, 2 হাতে 4, আর এটা 5 7 35, 4 39, 39 হাতে 3, 7 দুগুণে 14, 14 15 16 17, 1 8। তার মানে এটা এখানে কত আসবে? 7। এইবার দেখো 7 কোনো আনসার আছে কিনা, দেখো 7 নেই, 8 আছে। তার মানে দশমিকের পরে ভালো করে মনে রাখবে 0. ধরো সাপোজ আসলো তোমার কোনো একটা আনসার 0.7, তো দশমিকের পরে এটাকে আমরা 0.8 লিখতে পারি। তার মানে এটা কোথা থেকে চেঞ্জ হয় এই নাম্বারটা? এই 0.5 হচ্ছে আমাদের একটা ফিক্সড জোন। এই জোনের যদি নিচে চলে আসে মানে 0.4 হয় তাহলে এটাকে 0.4ই লিখতে হবে। যদি আমার আনসার আসে 0.6 তাহলে আমি সেটাকে 0.7 লিখতে পারি, 0.7 লিখতে পারি। তাহলে আমি এটাকে কত লিখতে পারি? 8। এবার এটার সাথে কত মিলিত আছে না, 1000 গুণ হবে, 1000 গুণ হলে এই 3টে শূন্য চলে গেলে 0.8, এটাই আনসার 0.8। তাহলে 36 এর 136 এর বি নম্বর আনসার। দেখেছো কি করে করলাম আমি? 136 এর বি নম্বর আনসার। তোমরা যদি ভিডিওটা বুঝতে না পারো আবার প্রথম থেকে আসো, ক্যালকুলেশনটা দেখো। আমি আজকে এই জন্যই এই ধরনের প্রবলেমগুলো আমি ভেবেছি যে প্রত্যেকটা ক্যালকুলেশন কি করে হয় সেটাও আমি তোমাদের বলে দেবো। দেখো শুধু পড়ালে হবে না যে এভাবে সলভ করো, সলভ তো সবাই বলছে, তুমি 100 ইউটিউব চ্যানেল আছে যারা এরকম বোঝাচ্ছে এই হবে, কিন্তু আমি আলটিমেট সলভটা কি করে পাবো সেটাও তো আমার জানা দরকার, যে একদম সলভ সেটাও কিন্তু আমি শেখাচ্ছি, ওকে, সেটাও আমি তোমাদের শেখাচ্ছি কি করে গুণ করবো, কি করে ভাগ করবো। প্রত্যেকটা ভিডিও একদম ভালো করে দেখো, একটা ভিডিও দেখলে তোমার 10টা আনসার এমনি হয়ে যাবে, ওকে। সো লাস্ট যে কোশ্চেনটা করলাম কত? 136। চলো এবার 37 দেখবো আমরা। 137, ওকে। বলছে ডিটারমাইন দ্য টোটাল পাওয়ার consume a 3-phase delta connected system supply by a line voltage of 240 volt when the value of phase current is এত and the current lags of voltage এত। ওকে, দারুণ একটা কোশ্চেন। এটা বলার আগে আমি কয়েকটা ছোট ছোট কনসেপ্ট দিয়ে নিই। আগে স্টার ডেল্টা কানেকশন তোমরা আগে ভালো করে বুঝে নাও। দেখো এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন and this is a ডেল্টা কানেকশন। দেখো দুটোকে আমি এক জায়গায় ড্র করলাম, তাহলেই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। দেখো
তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ক্লিয়ার? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ক্লিয়ার? ক্লকওয়াইজ নেব, ক্লকওয়াইজ এ বি সি, এ বি সি, এটাকে আমরা কি লিখতে পারি? আর ওয়াই বিও লিখতে পারি। থ্রি ফেজে আমরা কি লিখি? আর ওয়াই বিও লিখতে পারি, ক্লিয়ার? এবার দেখো এই পয়েন্টটা এ, এটাকে নিউট্রাল, এখানে এর ডেল্টা কানেকশনে কোনো নিউট্রাল থাকে না। আই থিঙ্ক এটা তোমরা অনেকেই জানো, বাট আমি যে বিষয়টা বলছি খুব ভালো করে দেখে নাও, কোনো দিনও আর এগুলোতে কোনো ডাউট থাকবে না। আমাকে অনেকেই এই কোশ্চেনগুলো করে এবং আমাকে পাঠিয়েও যে স্যার এগুলো আমি বুঝতে পারছি না, কোথায় ফেজ কারেন্ট, কোথায় লাইন কারেন্ট, কোনো কিছু মনে রাখার দরকার নেই। দেখো ভালো করে, তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে কারেন্ট সাপ্লাই দেবো, তাহলে এখান থেকে কারেন্ট দিলাম, তাহলে ভালো করে দেখো এই এ আর এন, এটাকে বলা হয় ফেজ, এটাকে কি বলা হয়? ফেজ, ওকে? আর এই পয়েন্ট থেকে প্রত্যেক, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটাকে বলা হয় লাইন, এটাকে আমরা কি বলবো? লাইন, এটাকে আমরা কি বলবো? লাইন। বাট এটা হচ্ছে স্টার কানেকশনের জন্য ফেজ, লাইনটা আলাদা। ডেল্টা কানেকশনের জন্য এটাই ফেজ, এটাই লাইন, কারণ এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, তার মানে কি এটাই ফেজ, এটাই লাইন। ফেজ, এটাকেই লাইন বলতে পারো, ঠিক আছে? তার মানে দেখো ভালো করে, দেখো ভালো করে, আমি এটা পুরোটা বলছি না, যখন থিওরি ক্লাস করাবো অবশ্যই এগুলো আমি মানে দারুণভাবে ডিসকাস করবো, মানে ছবি হয়ে থাকবে তোমাদের কাছে, ছবি, ঠিক আছে? দেখো আমি যদি এখান থেকে কারেন্ট এন্টার করাই, এই কারেন্টটা লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, দেখো এটা আমাদের লাইন, তো তার মানে এখান থেকে ধরো আই এল কারেন্ট যাচ্ছে, লাইন কারেন্ট, এখানে ঢুকে যাওয়া মানে এটাই ফেজ কারেন্ট, তার মানে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান। তার মানে স্টার কানেকশনে, সবসময় মনে রাখবে স্টার কানেকশনে আই এল আর আইপি সমান হয়, ক্লিয়ার? এই যে ডেল্টা কানেকশনে এখান থেকে ধরো আই এল কারেন্ট যাচ্ছে, লাইন কারেন্ট, এখানে ঢুকে যাওয়ার পর ভাগ হয়ে যাচ্ছে না, তার মানে ফেজ কারেন্ট লাইন কারেন্ট আলাদা। তাহলে ফর ডেল্টা কানেকশন লাইন কারেন্ট ইকুয়াল টু √3 ইন্টু ফেজ কারেন্ট। এগুলো প্রুফ করে তোমরা যদি চাও আমি প্রুফ করেও দেখাবো, বাট দেখো এখন আমার পক্ষে এগুলো প্রুফ করা পসিবল নয়, কারণ এটা অনেক সময় ব্যাপার, তাই না? সেম ভাবে দেখো এখানে কি হচ্ছে, ফেজ আর লাইন সমান, মানে এখানকার ভোল্টেজটা সমান, এই দুটো পয়েন্টের ভোল্টেজ, তার মানে আমরা বলতে পারি ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ। সেম ভাবে আমরা স্টার কানেকশনে বলতে পারি আই এল √3 ইন্টু, সরি দিস ইজ দ্য ভিএল, √3 ইন্টু ভি ফেজ। কেন হলো এটা স্যার? এখানে দাদা এখানে ভিএল আর মানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে কেন √3 মাল্টিপ্লাই হলো? বিকজ দেখো এটা এতটুকু জায়গা ফেজ আর কতটা জায়গা লাইন, এভাবে মনে রাখবে, এটা ফেজ, এটা লাইন। তার মানে এই যে আমরা কি বের করি, দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ বের করি হবে, তার মানে এখানকার ভোল্টেজটা √3 টাইমস অফ ভিপি, এই ফেজ ভোল্টেজের সমান। তার মানে এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ, এটা আমাদের লাইন ভোল্টেজ। তাহলে যখনই একটা স্টার কানেকশন তুমি করছো, তুমি জাস্ট একটা স্টার কানেকশন করবে, ধরো তুমি ফেজ আর লাইনের মধ্যে ডিফারেন্সটা ভুলে গেছো, যে এক্স্যাক্টলি কোথায় এটার লাইন কারেন্ট কোথায় ফেজ কারেন্টের সঙ্গে সমান, বা আমি ভুলে গেছি যে ডেল্টা কানেকশন থাকলে বা স্টার কানেকশন থাকলে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান হয়, বা লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান হয়, আমি ভুলে গেছি। আমি কি করব, দুটো ছবি ড্র করব, এখান থেকে কারেন্ট পাস করাবো, দেখবো যে এই কারেন্টটা লাইন কারেন্টেও যা ফেজেও সেম। তাহলে একবার যদি আমি স্টারের জন্য এটা পেয়ে যাই যে আইএল ইকুয়ালস টু আইপি, তাহলে অবভিয়াসলি ডেল্টাতে কি হবে, উল্টো। তাহলে ডেল্টাতে যদি এটা উল্টো হয়, তাহলে অবভিয়াসলি এখানকার ভোল্টেজ হবে সমান, তাহলে এটা আবার হবে উল্টো। মানে আমি যদি এটা জানতে পারি কোনোভাবেও স্টার কানেকশনের লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট, তাহলে আমি সবগুলোই পেয়ে যাব, কারণ দুটোর অপোজিট। দেখো আর এগুলো √3 টাইমস কি করে আসছে, এটার জন্য আমাকে প্রুফ করাতে হবে। হ্যাঁ, আপাতত তোমরা একটু মনে রাখো
এবার দেখো তখন আমরা পাওয়ার বের করবো, নর্মাল পাওয়ার। তখন সেটা কি হয়, √3 ইন্টু VL ইন্টু IL cos phi। বোঝা গেল? লাইন ভোল্টেজ লাইন কারেন্ট ইন্টু cos phi। তাহলে তোমার কোশ্চেনে কি ছিল, √3 ইন্টু লাইন ভোল্টেজ কত ছিল দেয়া, দেখবো আমরা, দেখে নিই, 240। লাইন ভোল্টেজ হচ্ছে 240 ইন্টু, দেখো লাইন কারেন্ট দেয়া নেই এখানে কি দেওয়া আছে, ফেজ কারেন্ট দেয়া আছে। দেখো এই যে পিটা লিখেছি, এই যে পাওয়ারটা, এটা দুজনের জন্যই সেম, যেই কানেকশনই থাক, এই কানেকশন থাক আর এই কানেকশন থাক। ওকে, সো আমাদের ডেল্টা কানেকশন দিয়েছে, তার জন্য আমাদের ফেজ কারেন্টটাকে লাইন কারেন্টে কনভার্ট করে নিতে হবে। যদি স্টার কানেকশন দিত তাহলে আমরা কি, যে কারেন্টটা আছে নরমালি ওই কারেন্টটাই বসিয়ে দিতাম। তাহলে কত দিয়েছে, 20 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ডেল্টা কানেকশনের জন্য এখানে কি করবো, √3 ইন্টু 20 ইন্টু cos phi। এবার ফাই কত আমাদের, 60 ডিগ্রি, 60 বলে দিয়েছে, cos phi, তাহলে cos 60 ডিগ্রি। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, cos 60 ডিগ্রি। ওকে, চলো এবার দেখো এই ভ্যালুটাকে যদি আমরা সাম অফ করি, মানে গুণ করি, তাহলে √3 এটা √3 হবে, √3 গুণ করলে এটা 3 ইন্টু 240 ইন্টু 60 মানে হাফ, তাহলে কত হবে, 10। 3 আর 10 দিয়ে এটাকে 24কে 3 দিয়ে 3 4 24কে 3 4 12 72 72 আর দুটো 0 7200। তাহলে পাওয়ার তোমার কিসে চেয়েছে, এখানে দেখো কিলোওয়াট। তার মানে কিলোওয়াট করতে হলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে চলে গেলে 7.2 কিলোওয়াট। তাহলে আনসার হবে 7.2 কিলোওয়াট। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আনসার কত হবে, 7.2 কিলোওয়াট। কারো কোনো ডাউট থাকলে এইসব বিষয়ে তোমরা নিচে কমেন্ট করো। আমি এটা একবার রিভাইজ করে দিই, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। স্টার ডেল্টা যখন থাকবে, পাওয়ার সবার জন্য সেম, √3 ইন্টু VL ইন্টু IL cos phi। সবসময় আমরা লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট দিয়েই আমরা পাওয়ারটা বের করি। এবার যে কানেকশন দেওয়া থাকবে, এখানে বলেছে ডেল্টা কানেকশন, দ্যাটস ওয়াই আমরা ডেল্টা কানেকশন মানেই লাইন কারেন্টটা কী হবে, লাইন কারেন্টটা তখন √3 ইন্টু IP হয়ে যাবে। যদি স্টার কানেকশন বলতো তাহলে VLটা কী হতো, 240 ইন্টু √3 হয়ে যেত। বোঝা গেল? না সরি, যদি ফেজ ভোল্টেজ বলে দিত, যদি আমাদের স্টার কানেকশন হতো, যদি কানেকশনটা স্টার হতো এবং এটা VL এর জায়গায় VP বলে দিত, মানে ফেজ ভোল্টেজ বলে দিত, তখন আমরা কি করতাম, VL বাই √3 করতাম। বোঝা গেল? সো আলটিমেট দিস ইজ আ ফর্মুলা। এবার তোমরা কি করে করবে, তোমাদের কোথায় ডাউট তোমরা আমাকে যদি না বলো, সো কী করে আমি সলভ করবো বলো। ওকে, সো নিচে লিঙ্ক দেওয়া আছে, নিচের লিঙ্কে এসে আমার গ্রুপে জয়েন করে তোমরা আমাকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন 138 এখানে কী বের করতে বলেছে, ডিটারমাইন দ্য ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। সো হোয়াট ইজ ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, এটাকে অনেকে বি দিয়ে লিখে 1/XC, বি ইকুয়ালস টু 1/XC। সো XC আমরা কি জানি, XC ইকুয়ালস টু 1/2πfc। তাহলে এটাকে যদি উল্টে লিখি তাহলে বি ইকুয়ালস টু কী হবে, 2πfc। তাহলে ভ্যালুগুলো বসাও, 2π, এটা 50 হার্জ দেওয়া আছে, 50 হার্জ, এটা 0.08 ইন্টু এটা কিসে দেওয়া আছে, তাহলে এটাকে ফ্যারাডে নিতে হলে আমাদের 10⁻³ দিয়ে ইন্টু করতে হবে। ওকে, তাহলে চলো এখানে 2π ইন্টু 50 ইন্টু এটাকে আমি 8 করে দিলাম, নিচে 100 নিয়ে আসলাম, আর এর নিচে এটা 1000। ওকে, ক্যালকুলেশনগুলো তোমরা একটু ভালো করে করো। 50 দিয়ে কাটলে 2 কেটে গেল, এটা 8 দিয়ে কাটলে 125। ওকে, তাহলে কত থাকলো, 3.14/125। চলো এবার আমরা কি দেখব, অপশান দেখব, সবসময় অপশান দেখব। এখানে কতগুলো অপশান আছে, আমি একটু এই অঙ্কটার জন্য অপশানটা লিখে নিই, তোমরা বুঝতে পারবে। 10, 12, 14, 16, 10, 12, 14, 16, এই 4টে অপশান আছে। ও সরি, এটা না, এটা আমি পরেরটা বলে ফেলেছি, এটা না। অপশানগুলো হচ্ছে তোমার
0.025, 0.025, 0.03 কত 344664, তাহলে একটা 46 একটা 64, এগুলো 0.0 0.0, এই অপশান আছে আমার, এই অপশান আমার আছে। ওকে, এই আমার অপশান আছে, কোনটা কারেক্ট হবে দেখো, অপশান দেখে কি করে কারেক্ট করবো, এটা তো আমি ভাগ করতে পারছি না, এই দশমিক তুলে দিয়ে এখানে 100 লিখলাম, হলো। এবার 314 আসে, 125 নিচে আসে আছে, এবার 2 দিয়ে যাবে, দেখো এটাকে 2, তার বেশি করলে এটা কিন্তু বেশি হয়ে যাবে, তার বেশি হলে 314 বেশি হয়ে যাবে। তাহলে উপরে এখন আমার কি কি আছে ভালো করে দেখো, আমি আরেকটা স্টেপ করে দেখাচ্ছি। 125 ইন্টু 100 ইন্টু 100। এইবার দেখো এটা যদি আমি কাটি, এটা দিয়ে কত হবে, 2 দিয়ে কাটতে পারবো, থাকবে হাতে কত থাকবে আমার, এটা কাটলে 2 দিয়ে কাটলাম। ওকে, হাতে কত থাকবে দেখো 250 হবে, মানে 64, তার মানে এখানে এখন আমার 64 পড়ে আছে, 64। তাহলে দশমিকের জন্য আমি আবার শূন্য নিব, তাহলে 640, 125 দিয়ে এবার 5 দিয়ে কাটতে পারবো, 5 দিয়ে কত হবে, 5 দিয়ে 125, 125কে যদি আমি কাটি তাহলে 125 ইন্টু 5 কত হবে, 100 দিয়ে, তাহলে 500কে 500, 5 25 মানে 625, তাহলে মানে 5 দিয়ে কাটলাম, তারপরে 15 আসবে, দেখো মিলে গেছে। এবার নিচে 100 আছে, তাহলে আমার উপরে কত আসলো, 2.5 সামথিং আরও আসবে, নিচে 100 আছে, তাহলে 100 দিয়ে করলে এই দশমিকের আগে 2 ঘর আসবে, মানে 0.025 হয়ে গেল তো আনসার, একদম ইজি। দেখো আমরা কিন্তু দেখো এসএসসি এইভাবেই কোশ্চেন প্যাটার্নটা রেডি করবে, যে তুমি যদি এখানে ভাগটা যখন করবে এখানে এরকম দেবে না, ধরো এখানে 0.25 আছে, এখানে আরেকটা 0.28, 0.26, 0.27, এগুলো দেবে না এসএসসি, এতটাও হার্ড করবে না, কারণ ক্যালকুলেটার তো দিচ্ছে না তোমাকে, কি করে আমরা ক্যালকুলেশন করছি বুঝতে পারছো তো। তোমরা বুঝতে না পারলে জিনিসগুলো কিন্তু বারবার দেখো, কারণ এইভাবে এই অ্যাপ্রোচটা কিন্তু সব জায়গায় পাবে না, আমি বারবার বলছি। ওকে, সো দেখো হয়ে গেল এটা আমাদের 138। তাহলে এবার দেখবো আমরা 139। আমার উদ্দেশ্য তোমাদেরকে কোশ্চেন সলভ করানো নয়, কোশ্চেনের সাথে কনসেপ্টটাও কিছুটা সলভ করানো, ফুল কনসেপ্ট পড়ার জন্য থিওরি ক্লাস করতে হবে। ওকে, সো 139, হোয়াট উইল বি দ্য ট্রানজিয়েন্ট টাইম। ট্রানজিয়েন্ট টাইম মানে কি, ট্রানজিয়েন্ট টাইম মানে কি, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস কি তোমরা করেছো? ট্রানজিয়েন্ট টাইম মানে ধরো একটা ক্যাপাসিটার আছে, এই এটা সাপ্লাই আছে, তার সাথে একটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে, এটা ধরো সাপ্লাই এসি দিলাম আমি, এই ক্যাপাসিটার আছে। সো এই সাপ্লাইটা দেওয়ার পর এই ক্যাপাসিটারটার চার্জ হতে যত সময় লাগে, দিস ইজ আ ট্রানজিয়েন্ট টাইম। ওকে, সো এটাকে আমরা টাউ দিয়ে লিখি, টাইম কনস্ট্যান্ট। ওকে, একটা ক্যাপাসিটার 62.3% চার্জ হতে যে সময়টা লাগে, দিস ইজ কল্ড টাইম কনস্ট্যান্ট, বা এটাকেই ট্রানজিয়েন্ট টাইম বলবো আমরা, আর ইন্টু সি। তাহলে ওকে, এবার আর ইন্টু সির আমরা ভ্যালুগুলো বসাবো, এটা হচ্ছে সূত্র, টাউ ইকুয়ালস টু আর ইন্টু সি। ওকে, ইন্ডাক্টরের জন্য আলাদা, এটা ক্যাপাসিটারের জন্য। তাহলে কত হবে তোমার, কত মাইক্রোফ্যারাড, 600 মাইক্রোফ্যারাড আর 200 কিলো ওহম। এটা 600 মাইক্রোফ্যারাড আর এটা 200 না 20 কিলো ওহম, 20 কিলো ওহম, তার মানে ওহম মানে 10 টু দি পাওয়ার 3, আর এটা মাইক্রোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার -6, এটা 10 টু দি পাওয়ার 3 -6। তাহলে দেখো এখানে 3টে 0, 4টে 0, 5টা 6টা, আর এখানে এটা ডিভাইডেশনে 6টা 0, তার মানে সব জিরোগুলো কেটে গেল ইজিলি। তাহলে থাকলো 2 ইন্টু 6 মানে 12। কত সোজা অঙ্ক বলো তো, 12। আনসার কত হবে, 12। চলো, মোটিভেশন রাখতে হবে, কিচ্ছু নয়, শুধু মোটিভেশনটা রাখতে হবে আর পেশেন্স, যে আমরা পারবো, একটু করো, আস্তে আস্তে আমার সাথে শেখো, তোমরা অবভিয়াসলি পারবে। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো,
আমি নতুন তোমাদের থিওরি সেশন চালু করব, বাট আফটার সার্টেন টাইম। আমি আগে কিছু কোশ্চেন সলভ করিয়ে নিই। ওকে, দেখো হোয়াট উইল বি দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তোমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চেয়েছে অফ এ, এটা কি ট্যাঙ্ক সার্কিট, ওয়েন দ্য ভ্যালুগুলো দেওয়া আছে। চলো, ক্যাপাসিটেন্সি আর ইন্ডাকটেন্স দেওয়া আছে। ভালো করে মনে রাখো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা কখন পাই, 140, এটাই আজকে লাস্ট। ওকে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা কখন পাই, কারো কোনো আইডিয়া আছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কখন পাই? হোয়াট ইজ দ্য রেজোনেন্স কন্ডিশন? ভালো করে দেখো, মনে রাখবে হোয়েন এক্সএল ইকুয়ালস টু এক্সি, কোনো সার্কিটে যদি এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়ে যায়, দিস ইজ কল্ড রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তার মানে ধরে নাও এটা একটা সিরিজ সার্কিট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার আর ইন্ডাক্টর এভাবে আছে। যদি কোনো কারণে এ রেজিস্ট্যান্স অফার করবে আর এ রেজিস্ট্যান্স অফার করবে এল এক্সএল, জে এক্সএল আর এটাকে জে এক্সি, কোনো কারণে যদি এই এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়, আমার রেজোনেন্সের ভিডিও দেয়া আছে, রেজোনেন্স কী করে ফাইন্ড করতে হয়। বেসিক ইলেকট্রিক্যালে চলে যাও, রেজোনেন্সের ভিডিও পেয়ে যাবে, প্লেলিস্টে গিয়ে বেসিক ইলেকট্রিক্যাল রেজোনেন্সের ভিডিও ফাইন্ড করো, একদম ভালো করে বোঝানো আছে, দেখে নাও, তাহলেই বুঝতে পারবে কী করে এই কন্ডিশনটা আছে। তার মানে রেজোনেন্স কন্ডিশন হচ্ছে এক্সএল ইকুয়ালস টু এক্সি। তাহলে এটাকে আমরা কী লিখবো, 2πfl ইকুয়াল টু 1/2πfc। ওকে, তোমার কাছে এই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা চেয়েছে, এটাকেই বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সি আমি এই এফটাকে এখানে নিয়ে আসলাম, এফ স্কোয়ার হয়ে গেল, আর 2πlটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে 2² π² এবার অনলি এফ ইকুয়ালস টু কী হবে, 1/√, করে দিলে 2π√LC। এবার এল আর সি এর ভ্যালুটা বসাও, কত কত আছে দুটোরই দেখো, 0.04 মিলি ফ্যারাড আর মিলি হেনরি আছে। তাহলে 1.2π 0.04 ইন্টু 0.04 ইন্টু, ভালো করে দেখো এবার মিলিতে, দুটোই মিলিতে আছে, মানে 10⁻³ ইন্টু 10⁻³ বোঝা গেল কি? তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো জিনিসগুলো। ওকে, তাহলে দেখো এটা রুটটা এমনি উঠে যাবে, দুটো গুণ আছে মানে একটা একটা বসবে। তাহলে 1/2π 0.04 ইন্টু 10⁻³ এটাও দুটো আছে মানে একটা থাকবে, রুট উঠে গেলে একটা থাকবে। তাহলে এটা যদি উপরে চলে যায়, এটা হবে 1000। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আমি একটা লাইন করছি না। তাহলে এটা 1000, এটাকে 10 কাটলে এটা 100, তাহলে নিচে কত থাকছে, 4 দিয়ে কাটলে এটা 25, এটা 2 দিয়ে কাটলে এটা 500। তাহলে 500 ইন্টু 25, 5 25 125, 125 ইন্টু 00 ডিভাইডেড বাই পাই মানে 3.14, পাই মানে কত, তাহলে 125 00 3.14। চলো এখন আমরা আবার এরকম কমপ্লেক্স চলে এসছে, তার মানে আমরা কি করব এখন কি আমরা ছেড়ে চলে যাব এটা? না, আমরা কি করব, এখন আবার চলে যাব আমাদের ক্যালকুলেশনে। ওকে, ক্যালকুলেশনে চলে যাব। দেখো এখানে যখন আমরা এটাকে কাটবো, তো আগে আমি অপশানগুলো লিখে নিই। 8 6 4 1, সরি 8 6 4 1, এই চারটে অপশান আছে। অপশান দেখে কাটবো না, অপশান দেখে কাটবো। এবার তোমাকে এখানে কি চেয়েছে বলো, এটা কিসে বের করতে বলেছে? ইন সেকেন্ডে বলছে, হোয়াট উইল বি দ্য সেকেন্ডে নয়, এটা কিলো হার্জে বের করতে বলেছে। তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে হার্জ। তাহলে এটার সাথে আমি কি করলে এটা কিলো হার্জ হবে, 1/1000 করে দিলে এটা কিলো হার্জ হবে। দেখো 1/1000 করলে এই 0 পড়ে গেল, এই 0-র জন্য এখানে একটা দশমিক, মানে 12.5/3.14। ভালো করে বোঝো, মানে 12.5/3.14। বুঝতে পারছো তো এখন কতটা ইজি হয়ে গেল? তার মানে 3 4 12, 3 4 12। তাহলে আমরা দেখব এটা কত, তাহলে 1250 ধরে নাও, এটা দশমিকের পর একটা 0 ধরলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমরা কি করব, 3 4 12, এবার 14 দিয়ে করলে তোমার কত আসছে, 1256, 56। তার মানে এটা হবে আনসার 4 দিয়ে। কারণ এটা কত আসবে, এটার যদি কাটি আমরা 3.98, এরকম একটা আনসার আসবে।
3.98, তাহলে 3.9কেই আমরা 4 লিখতে পারি। সো দ্যাটস ওয়াই দিস ইজ আ 4। তুমি এটা কাটো। দেখো আমি কি করে বললাম, তোমরা ভাবছো যে স্যার কী করে করছে এগুলো। দেখো 12.5 ছিল, আমার নিচে কত আছে 3.14, তাহলে 5-এর পেছনে একটা 0 লাগানে কোনো অসুবিধা নেই তো নেই। এবার দেখো, এবার 314 ধরো এটা 314 আছে, এটা 1250 আছে, তাহলে 314কে 4 দিয়ে গুণ করলে ভালো করে দেখো 1256 হয়, তাহলে 0 এখানে, তার মানে আমি কি 4 দিয়ে কাটতে পারবো না, 3 দিয়ে কাটতে হবে, এটা কাটলে 3 দিয়ে আসবে। সে 3 দিয়ে আসার পরে যে ভ্যালুটা হবে সেটা নিশ্চয়ই 9-এর কাছাকাছি একটা ভ্যালু হবে বলেই 4 হবে, এটা হবেই 3.9 হবে, তবেই তো 4 হবে। দেখো এগুলো হওয়ার পসিবিলিটি নেই, 3 দিয়ে কেটেছো তুমি, 8, 6 এগুলো 1 হবে না, তার মানে 4 হবে, তার মানে 3.9 এরকম সামথিং আনসার হবে। তার জন্যই 3.9কে আমরা 4 লিখতে পারি। কেন 3.9কে 4 লিখতে পারি এখনই বললাম আমি। 0.6 হলে এটাকে আমরা লিখবো 0.7, যদি 0.5 হয় তাহলে এটাকে আমরা লিখবো 0.6, যদি 0.4 হয় এটাকে লিখবো 0.45, কারণ 5 হচ্ছে আমাদের লেভেল। 5 বা 5-এর বেশি থাকলে এক ঘর বাড়িয়ে লিখতে পারি, কিন্তু 5-এর কম থাকলে ওটাই লিখতে হবে। তাহলে এটা 3.9 মানে এক ঘর বাড়ালেই কত হবে 4। বোঝা গেছে ব্যাপারটা? সো থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এটুকুই। নেক্সট দিন আমি এরপর থেকে আবার কন্টিনিউ করবো। ওকে।